সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিকাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে নানা ধরনের রোগ ব্যাধি নিয়ে। যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া পরিবর্তনের এই মৌসুমে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা থেকে শুরু করে ফুসফুসের সংক্রমণ যেন আমাদের নিত্যদিনের জীবনসঙ্গী। তবে কোন রোগগুলো নিয়ে আপনার সচেতন হওয়া জরুরি এবং কোন ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। দর্শক, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার এম ওহিদুজ্জামান, যিনি সহযোগী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগতম। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো সাম্প্রতিক সময় রোগ ব্যাধি। তো শুরুতে একটু জানতে চাই যে এ সময় আসলে কোন কোন ধরনের রোগগুলোর প্রকোপ বেড়ে গিয়েছে এবং রোগীর আপনাদের শরণাপন্ন হচ্ছে। আচ্ছা, এই সব সময় তো ভাইরাস জ্বরটা থাকে। এ সময় কিছু কিছু রোগী আসছেন গলা ব্যথা নিয়ে, সাথে জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আবার এখন সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা হলো সেটা হলো হামের রোগী, মানে বেশিরভাগই বাচ্চাদের হচ্ছে এবং বড়দের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারাও এই হাম থেকে রক্ষা পাচ্ছেন না, তো তাদের সংখ্যা খুবই কম। আর এছাড়া নিউমোনিয়া তো প্রায়ই পাওয়া যায়, নিউমোনিয়ার রোগী। এবং বিশেষ করে মেয়েদের মূত্রতন্ত্রের যে প্রদাহ, যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি ডাক্তারি ভাষায়, সেটাও বেশ কমন জিনিস পাওয়া যায়, সচরাচর আমরা পাচ্ছি। স্যার, একটি বিষয় যে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করছি যে যেটা অন্যান্য কখনো কোনো বছরে এত মাত্রায় পাইনি, যে শুধুমাত্র ইনফেকশাস ডিজিজ হসপিটাল, একটি হসপিটালে 22টি শিশু মারা গিয়েছে হামে আক্রান্ত হয়ে। এই যে এত পরিমাণে সংক্রমণ বেড়ে গিয়েছে মিজেলসের বা হামের, মানে পরিস্থিতি এই পর্যায়ে গেল কেন? আসলে আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রতিরোধ হলো গিয়ে চিকিৎসা চাইতে বেশি জরুরি। এটা একটা ব্যাপার। তা সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের যে ফিল্ড লেভেলে যেটা করণীয়, আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের সম্মানিত যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার উপদেশ, সেটা হলো গিয়ে আমরা এটা কীভাবে প্রতিরোধ করবো। এটা খুব ছোঁয়াছো, হ্যাঁ, এটা একজন থেকে একজন ছোঁয়াছো, এটা বায়ুবাহিত ছোঁয়াছো রোগ, হ্যাঁ, হাঁচি টাচির মারফতে ছড়ায়। সেই জন্য দেখা যাচ্ছে যে হাম আক্রান্ত রোগী যারা আছে, শিশু বা যারা আছে, তাদের কাছ থেকে যারা সুস্থ আছেন তাদেরকে একটু দূরে থাকা উচিত। এই জন্য ডাক্তারি ভাষায় বলে আইসোলেশন, মানে ওনাকে আলাদাভাবে রেখে দিলে তাহলে এটা প্রাদুর্ভাবটা অনেকটা কমে যাবে। এছাড়াও টিকা দেওয়াটা কিনা, মানে আমরা কি করে বুঝবো, মানে বাসার অভিভাবকরা কি করে বুঝবে সন্তানটির হাম হলো কিনা? প্রথমে যেহেতু এখন চারদিকে হচ্ছে, প্রথমেই এখন খেয়াল রাখতে হবে যদি কারো বাচ্চার জ্বর হয়, তীব্র জ্বর বা জ্বর, সাথে পাশাপাশি যদি দেখা যায় তার কাশি হচ্ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে এবং তার প্যাশেন্ট খুব রেস্টলেস, অস্থির হয়ে আছে, এবং তার সাথে সবচেয়ে বড় জিনিস হলে গিয়ে প্রথমে মুখে, ফেসে র্যাশ আসবে, লাল 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 র্যাশ, এবং সেই র্যাশটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যাবে। তো এরকম হলে সন্দেহ করতে হবে যে তার হাম হয়েছে। আচ্ছা, এবং এই ব্যাপারে তখন নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। স্যার, এই যে র্যাশ হলো, জ্বর হলো, কখন চিকিৎসকের কাছে যাবে? বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা জ্বর হলে সময় ক্ষেপণ করতে থাকি। আসলে সময় ক্ষেপণ না করে জ্বর হলে র্যাশ হলে শুরুতেই ডাক্তার কাছে যাওয়া উচিত। কারণ এই হামের পরে যেটা সবচাইতে বড় বিপজ্জনক ব্যাপারে জটিলতা হয়, জটিলতাগুলো হলো গিয়ে এখানে নিউমোনিয়া হতে পারে, মানে শ্বাসতন্ত্রের প্রদাহ, ফুসফুসটা আক্রান্ত হওয়াটাকেই, মানে ফুসফুসের ইনফেকশন হলে সেটাকে আমরা নিউমোনিয়া বলি, এবং সেটা খুব সিরিয়াস কন্ডিশন হয়। এবং এছাড়া ব্রেনের যে পর্দা, আমাদের মস্তিষ্ক তার পর্দা, সেটা আক্রান্ত হতে পারে, সেখানে প্রদাহ হতে পারে, আবার ইনফেকশন হতে পারে, এবং ব্রেন নিজেও ইনফেকশন হতে পারে। তো এখানে আমরা এটাকে ডাক্তারি ভাষায় বলি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এরকম। এবং কখনো কখনো দেখা যায় যে এই যে কানের ভিতরেও ইনফেকশন হয় এবং কান থেকে পুজ বা ডিসচার্জ বের হয়। তো এটাকে ডাক্তারি ভাষায় বলে অটাইটিস মিডিয়া। তো এই জাতীয় জটিলতাগুলো যাতে না হয়, এর আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিশ্চয়ই। এবং স্যার, একটি বিষয় এক্ষেত্রে বলবো যে হাম প্রতিরোধের একমাত্র মাধ্যম হলো হামের ভ্যাকসিন, মিজেলস রুবেলা ভ্যাকসিন। অনেকে এই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়নি এবং 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী মানে হামের মিজেলস যে রুবেলা ভ্যাকসিনটি, এই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়েছে 88% শিশু। বাকি প্রায়
20%-এর উপরে খানিকটা 22% শিশু হামের টিকার আওতাভুক্ত হতে পারেনি। তাদের আসলে সংক্রমণের ঝুঁকি কতটুকু এটা একটু জানবো, এবং পাশাপাশি নতুন ভ্যাকসিন শুরু করেছে সরকার, ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং 6 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে এই ভ্যাকসিনের আওতাভুক্ত হতে পারবে, চাইলে নিতে পারবে। এটা নেওয়াটা আসলে কতটুকু জরুরি? অবশ্যই জরুরি। হামের টিকা দিলে সাধারণত হাম হওয়ার প্রবণতা খুব কম থাকে, এবং যদিও হয়ে থাকে তাহলে তার অতটা তীব্র আকারে ধারণ করবে না, অত জটিলতা নিয়ে প্রকাশ করবে না। অতএব আমাদের সবাইকে বাধ্যতামূলক স্কুলে এবং বাড়িতে বাড়িতে গিয়ে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করা। সেক্ষেত্রে বর্তমান যে সরকার বেশ আন্তরিক, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে বেশ প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করি ইনশাল্লাহ আমরা সফলকাম হতে পারবো যদি আমরা সবাই স্বাস্থ্যকর্মী, জনসাধারণ এবং যারা এর দায়িত্বে আছেন তারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এটা নিশ্চয়ই আমরা সফলকাম হব। স্যার, একটি বিষয়ে আমরা আলোচনায় আনতে চাই যে যেহেতু হাম পুরোটাই সংক্রামক, একজনের মাধ্যমে প্রায় 15 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে, ভয়ঙ্কর রকমের সংক্রমণ, একটি ভাইরাসজনিত রোগ, তাহলে আসলে আইসোলেশনের ব্যবস্থা করাটা কতটুকু জরুরি, বিশেষ করে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মাঝে? অবশ্যই আইসোলেশন করা উচিত। আমাদের আসলে এই ব্যাপারে কিছু প্রিভেনশন, মানে যিনি হাম আক্রান্ত হয়েছেন ওনাকে সব হসপিটালে আইসোলেশন একটা রুম থাকে। যেমন আমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটালে আছি, সেখানে কিন্তু সংক্রামক ব্যাধির যে রোগী আছে তাদের কিন্তু আইসোলেশন রুম আছে। এই জন্য আশা করি সব জায়গায় আছে। তো ওনাদের যদি আইসোলেশন রুমে রাখা, আইসোলেশন মানে আলাদাভাবে রোগীকে রাখা, যাতে ওনার থেকে অন্য রোগীদের যাতে না ছড়ায়, এবং ওই রোগীর সাথে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকেও সবসময় হাইজিন মেনটেন করা, মানে যাতে হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক এগুলো যদি পরে থাকে, এবং অন্য রোগী যাওয়ার আগে যদি হ্যান্ড ওয়াশিং করেন, জীবাণুমুক্ত করার জন্য চেষ্টা করেন। যে সময়টা আমরা করোনার সময় পার করেছি, আমরা একইভাবে যদি একটু উদ্যোগ নিয়ে আগাতে পারি তাহলে হয়তো আমরা অনেকটা প্রতিরোধ করতে পারবো। একদমই মৃত্যুর হাত থেকে অনেকগুলো শিশুকে আমরা রক্ষা করতে পারবো। আমাদের একটা গুরু দায়িত্ব। নিশ্চয়ই স্যার, এই যে সময়টা আমরা কাটাচ্ছি, এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে, এবং এপ্রিল জুড়ে যে আমরা প্রত্যেক বছর সিচুয়েশন দেখি, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে ভয়ঙ্করভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রত্যেক বছর বেড়ে যায়, এবং অসংখ্য মৃত্যুর সারি বাড়তেই থাকে প্রত্যেক বছর। এবছরের পরিস্থিতি যেন ওই অবস্থায় না যায়, এজন্য আগে থেকে কি ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেবেন? প্রতি বছর ডেঙ্গু আসতেছে, এবং সারা বছর কিন্তু অল্প অল্প করে হয়, কিন্তু এই যে এপ্রিল থেকে জুলাই, আগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপটা থাকে। মাঝে মাঝে বৃষ্টি হয় এবং বৃষ্টির পানি পড়ে থাকে, সেখান থেকে এই জমা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়, মানে এডিস মশা আরও বেশি এটা সংক্রমণ ছড়ায়। তবে ডেঙ্গুর যে ব্যাপারটা, ডেঙ্গু আসলে এক এক সময় এক একটা চেহারা নিয়ে আসে। এর যে বৈশিষ্ট্য, ডেঙ্গু রোগের যে বৈশিষ্ট্য, সেটা এক সময় দেখা গেছে যে 5 দিন বা 7 দিন হওয়ার পরে পেশেন্টের প্লেটলেট কাউন্ট কমে যেত, মানে অনুচক্রিকার যে মাত্রা কমে যেত, এবং ব্লিডিং হতো, এবং অন্য অন্য জটিলতা হতো। গত বছর দেখা যাচ্ছে 1 দিন 2 দিনের মধ্যেই রোগীর প্লেটলেট কাউন্ট অনেক কমে যাচ্ছে, এবং রোগী খুব সিরিয়াস কমপ্লিকেশন নিয়ে আসতেছে। ডেঙ্গুর এই যে সিমটমের ভেরিয়েশন, এই যে ডেঙ্গু রোগের যে বিশেষ, মানে বিভিন্ন সময় বিভিন্ন বৈশিষ্ট্য, এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে, আমিও করেছি। তো যে জিনিসটা হলো গিয়ে, এই জন্য আমাদের ডেঙ্গু রোগী আমরা অনেক সময় চিন্তা করি, আমাদের রোগীদের ভিতরে একটা প্রবণতা থাকে 3 দিন জ্বরটা যাক তারপর আমি ডাক্তার কাছে যাবো। এটা কমন একটা প্রবলেম, মানে এটা যে 3 দিন হোক প্যারাসিটামল খাওয়াই তারপর ডাক্তার কাছে যাই, অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। এই জন্য আমি বলবো যে জ্বর হলেই ডেঙ্গুর সময় অবশ্যই নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, কারণ এই যে এটা আগের চাইতে তার চেহারাটা পাল্টিয়েছে। কারণ দেখা যাচ্ছে সেকেন্ড দিতেও আমাকে দেখেছি প্লেটলেট কাউন্ট 15,000 হয়ে যাচ্ছে। কিন্তু ডেঙ্গুর চিকিৎসা শুধু প্লেটলেট না, ডেঙ্গুর একটা হলো তার যে বৈশিষ্ট্য, তার যে সিমটমের চিকিৎসার পাশাপাশি রোগীর যে জটিলতাগুলো সেগুলো নির্ণয় করাও আমাদের দায়িত্ব। নিঃসন্দেহে। এবং স্যার, এই মুহূর্ত থেকে আমি যদি একটু জানতে চাই যে পিকে ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটি বাড়ির সদস্যদের কোন কোন বিষয়গুলো মেনে চললে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে খানিকটা আমরা মুক্ত থাকতে পারবো? ভালো, আপনার খুব সুন্দর কোশ্চেন। সেটা হলো গিয়ে আমাদের আসলে সব কিছু তো আর আমাদের সরকার একা পারবে না, বা সিটি কর্পোরেশন একা পারবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে, এবং সেটা জনসাধারণ অনেক সচেতন হতে হবে। সেই জন্য আমাদের আঙিনা, বাড়ির যে ঢাকা শহরে 2 বাড়ির মাঝখানে যে স্পেসটা থাকে, সেখানে অনেক সময় অনেক ময়লা আবর্জনা থাকে, পানি জমে থাকে, সেগুলোকে আমাদের রেগুলার স্বেচ্ছায় নিজের ইচ্ছা এগুলো পরিষ্কার করা, এবং জমানো যাতে পানি না থাকে সেটা যাতে সেই পানিটা ফেলে দেওয়া, 2-3 দিনের বেশি যাতে পানিটা না থাকে। আর সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে আমাদের প্রিভেনশনের জন্য মশারি ব্যবহার করা উচিত, এবং মশা নিরোধক যে জিনিসগুলো আছে, যেমন স্প্রে আছে, তো সেগুলো ব্যবহার করা যেতে পারে।
আর একটা জিনিস হলো পদার্থ আছে যে হাত কাপড়ের সাথে লাগিয়ে রাখলে মশাটা দূরে থাকে। আচ্ছা আচ্ছা। তো সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা এবং পাশাপাশি কাউন্সিলিং করা, পরামর্শ দেওয়া, এবং আমাদের যারা দায়িত্বে আছে তাদেরও মানুষকে মাইকিং করে পরামর্শ দেওয়া যে এখন থেকে আপনারা এই কাজগুলো করবেন যাতে আপনাকে মশা বাহিত যে সিরিয়াস রোগ, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া, এগুলো আপনাকে আক্রান্ত করতে না পারে, আপনি ভালো থাকেন। স্যার, এই যে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া দুটো তো ভিন্ন রোগ। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবে গত বছর অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল। আমরা জানবো চিকুনগুনিয়া সম্পর্কে, সেই সাথে জানবো পক্স ভাইরাস সম্পর্কে, যেহেতু অনেকটাই হামের মতো পক্স বহিঃপ্রকাশ করছে। আমরা স্যার বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার এম ওহিদুজ্জামান। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব গত বছর বেড়ে গিয়েছিল। আসলে চিকুনগুনিয়া আমরা কখন বলবো, কি ধরনের বহিঃপ্রকাশ হলে সেটি চিকুনগুনিয়া? সেটা হলো চিকুনগুনিয়া ডেঙ্গু কিন্তু একই মশা দিয়ে হয়। এখন চিকুনগুনিয়া ডেঙ্গুতে পার্থক্য হলো দুটাতেই কিন্তু জ্বর হয়, দুটাই ভাইরাস জনিত রোগ, কিন্তু ডেঙ্গুতে হলে জয়েন্ট পেইন হয়, মানে এই গিরেগুলো খুব ব্যথা হয় এবং সাথে সারা শরীরে ব্যথা হয়, যেটাকে বলে আমরা বোন পেইন বলি, হাড়ে ব্যথা হয়। কিন্তু চিকুনগুনিয়াতে কিন্তু জয়েন্ট পেইনের সাথে সাথে জয়েন্ট মানে অস্থির যে ব্যথা, তার সাথে অস্থিটা কিন্তু ফুলে যায়। আচ্ছা, ফুলে যায়। এবং ডেঙ্গুতে যেমন প্লেটলেট কাউন্ট কমে যায় অনেক, কিন্তু চিকুনগুনিয়া অতটা কমে না। এবং চিকুনগুনিয়া অনেক দিন এই জয়েন্ট পেইন বা গিরা ব্যথাটা অনেক দিন ধরে থাকে। আচ্ছা। এবং সেখানে খুব তীব্র পেইন হয়। তো আমরা এইভাবেই আমরা পার্থক্য করতে পারি। এবং স্যার, গত বছর যারা চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে বা তার আগের বছরগুলোতে, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকের আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, এবং এই যে বাত ব্যথা, এটি তারা বছরব্যাপী কন্টিনিউ ভোগ করছে। তাই অবশ্যই মশা থেকে যদি নিজেকে সুরক্ষিত রাখতে পারি, কমপ্লিকেশনগুলো থেকে অনেকখানি দূরে থাকা সম্ভব। অবশ্যই এই জায়গাটাতে প্রত্যেকে সচেতন হবে, যেমনটি আপনি বলছিলেন মশা থেকে দূরে থাকার কি কি মেজারমেন্ট রয়েছে। স্যার, একটি বিষয় আনবো এক্ষেত্রে, যে আপনি বলছিলেন যে নারীদের অন্যতম একটি জটিলতা মূত্রনালীতে কিংবা মূত্রথলিতে প্রদাহ, ইউটিআই আমরা যেটাকে বলি মেডিকেল টার্মে। স্যার, এত বেশি ইউটিআই আক্রান্ত হচ্ছে কেন? মানে নারীরা এত বেশি আক্রান্ত হয় কেন? আসলে কোন বিষয়টি থেকে নিজেকে নিরাপদ রাখা জরুরি? ছেলেদের চাইতে মেয়েদের প্রসাবে বা ইনফেকশন বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা বেশি হয়। এটা অনেক কারণ আছে। তার ভিতরে একটা হলো কি, আমাদের এই কারণগুলোর ভিতরে আমাদের এটা যে প্রিভেন্ট করতে চাই, তার পর্যাপ্ত পানি বা ফ্লুইড খেতে হবে। সাধারণত বলা হয় যে কমপক্ষে 2 লিটার পানি আমাদের প্রতিদিন পান করা উচিত একটা। তারপরে হলো গিয়ে প্রস্রাব, অনেক সময় আছে যে বিশেষ করে নারীরা যে একটা সামাজিক প্রোগ্রামে থাকলে প্রস্রাব ধরে রাখে, সেটা ধরে রাখা যাবে না। প্রস্রাব মানে এই ব্যাপারটা একটু সচেতন হতে হবে, প্রস্রাব ধরে রাখা যাবে না। প্রস্রাবের বেগ পেলে প্রস্রাব করতে হবে। আটকে রাখলে ইনফেকশনের প্রবণতা বেশি থাকবে। হাইজিন তো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, কিন্তু নারী এবং পুরুষের দুজনেরই এই প্রস্রাবের যে ইনফেকশন বা প্রস্রাবের যে প্রদাহ, মূত্রনালী বা মূত্রথলিতে প্রদাহ, এটা হওয়ার আরও অনেক কারণ আছে। যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস, এটা খুব বড় একটা কারণ। অনেক আছে যে কিছু নার্ভের সংক্রান্ত রোগ আছে, যেমন স্ট্রোক বা মাল্টিপল স্ক্লেরোসিস নামে আমরা একটা মেডিকেল টার্ম আছে, তাদের বেশি হয়। আর এছাড়া অনেক দিন যাবে ক্যাথেটার পড়ে আছে, এটা স্ট্রোকের রোগী, তার কিন্তু প্রস্রাবে ক্যাথেটার দিয়ে প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে। এছাড়া আপনার যেটা হলো গিয়ে প্রস্টেট গ্ল্যান্ড, ছেলেদের ইনফেকশন হয় একটু বয়স বাড়ে 40-এর পরে। তখন ছেলেদের হয় যে আমাদের যে মূত্রনালীর গোড়াতে একটা গ্ল্যান্ড আছে, সেটা অনেক সময় বড় হয়ে যায়, এটা ন্যাচারালি বড় হয়, তখন এই প্রস্রাব আটকে থাকে, সেটা দিয়ে প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স থাকে। মানে নানাবিধ কারণে হতে পারে। একটু স্যার জানতে চাইবো যে আমরা মানে প্রত্যেকটি নারীরা একটু পানি কম খায়, একটু অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, এই কারণে হয়তো বেশি হয়। কিন্তু যাদের একবার হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের রিপিটেড ভাবে ইউটিআই হচ্ছে। এটি প্রতিরোধে কি কোনো মেডিসিন রয়েছে নাকি কোনো অন্য কোনো ব্যবস্থা, লাইফস্টাইল মডিফিকেশন? লাইফস্টাইল মডিফিকেশন মানে জীবন মাত্রাকে তার পরিবর্তন করতে হবে, যেটা আমি আগেও বলেছি। কারণ আমাদের ওই যে সবসময় অ্যাটলিস্ট 2 লিটার করে পানি পান করতে হবে যদি সম্ভব হয়, একটা। 2 নম্বর হলো গিয়ে তার ওই যে ডাবল মিক্সচারের সময় বারবার একবার প্রস্রাব করে আসলো, তারপর মনে হলো প্রস্রাব জমা আছে, তাহলে আবার প্রস্রাব করে আসতে হবে, এটা।
তারপরে প্রস্রাব কখনো ধরে রাখা যাবে না, এটা একটা জিনিস। এবং লোকাল মানে ওই যে প্রস্রাবের যে জায়গাগুলো সবসময় হাইজিনটা মেনটেন করতে হবে এটা। আর হলো গিয়ে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে নষ্ট না হয়। ক্যাথেটার থাকলে ক্যাথেটারটাকে চেঞ্জ করতে হবে। এছাড়া আপনি ওষুধের কথা বলেছেন, একটা মেডিসিন আছে, সেই মেডিসিন হলো গিয়া একটা জুস দিয়ে তৈরি করা হয়, ক্র্যানবেরি জুস। হ্যাঁ, এটা ট্যাবলেটও তৈরি বাজারে এখন পাওয়া যায়। সেটা হলো কি ন্যাচারাল, এটাও প্রিভেনশন করে, বাধা দেয় যাতে বারবার প্রস্রাব ইনফেকশন হয় যাতে না হয়। তো সেটার নাম সেটা ট্যাবলেট ক্র্যানবেরি জুস। ওটার কাজ হলো গিয়ে জীবাণুটা যেটা প্রস্রাবের মূত্রনালী যে জীবাণু সেটা সবসময় আঁকড়ে থাকতে চায় যে মূত্রনালীর সাথে, ওটা সেটা বের করে দেয়। আচ্ছা, তার মানে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা জরুরি এবং জীবনযাপনে একটুখানি পরিবর্তন। স্যার, আরেকটা প্রসঙ্গ আনতে চাই। এই ক্ষেত্রে আপনি বলছিলেন শুরুতেই যে সবচাইতে কমন যে জটিলতাগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে নিউমোনিয়া অন্যতম। অনেক হামেশাই রোগীরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। আর আগে শুধুমাত্র শিশুরা আক্রান্ত হতো, বয়োজ্যেষ্ঠরা আক্রান্ত হতো, এখন মাঝবয়সী ব্যক্তিরাও আক্রান্ত হয়। একটু জানতে চাই যে আসলে নিউমোনিয়া আক্রান্তের ঝুঁকি কি কারণে বাড়ছে, আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? আচ্ছা, আক্রান্তের ঝুঁকিতে সবচাইতে বেশি রয়েছে ওই যে ইদানিং মিজেলস হয়েছে, তারা তো নিউমোনিয়া হচ্ছে, ছোট বাচ্চারা খুব বেশি আক্রান্তের ঝুঁকিতে থাকে, আর বয়স্ক মানুষটা, বিশেষ করে 65-এর বেশি যারা বয়স্ক আছেন তারা। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা আক্রান্তের ঝুঁকিতে আছেন। এছাড়া যারা স্মোকিং করেন, অ্যালকোহল ইনটেক করেন যারা, তারাও ঝুঁকিতে আছেন। আমরা স্যার একদম আলোচনার শেষ প্রান্তে। আমরা স্যার কথা বলছিলাম বিভিন্ন ধরনের রোগগুলো নিয়ে যেগুলো এই মুহূর্তে বাড়ছে। এর সঙ্গে স্যার আপনার পরামর্শ কি থাকবে যে এই রোগগুলো থেকে নিজেকে প্রতিরোধ করতে বা নিজেকে সুরক্ষিত রাখতে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে এই সিচুয়েশনে আপনার পরামর্শ কি? এই সিচুয়েশনে আমার পরামর্শ হলো সবাইকে আমাদের খুব সচেতন হতে হবে এবং আমাদের যাতে রোগগুলো আমাদের কিছু, এই যে করোনা হয়েছিল, করোনার সময় কিন্তু আমাদের কিছু এটিকেট শিখিয়ে দিয়ে গেছে। কারণ একটা রোগ আসে সেগুলো খারাপ কিছু নিয়ে আসে, কিন্তু করোনায় কিছু আমি পজিটিভ দিয়ে একটাই বলবো যে কাফ এটিকেট। আমরা অনেক সময় অনেক জায়গায় যেটা পাবলিক প্লেস সেখানে কাশি দিয়ে ফেলি, আমরা হাঁচি দিয়ে ফেলি, তারপরে আমরা হাইজিন মেনটেন করি না। হাইজিন মানে যেটা বলা হয় হাত বিশুদ্ধকরণ বা এগুলো মেনটেন করি না। তো সেই জন্য কফ এটিকেট আছে, যেমন আমরা হাঁচি পেলেও আমি এরকম করে হাঁচিটা দিতে পারি, বা কাশি দেওয়ার সময় কাশি হলে মাস্ক ব্যবহার করতে পারি, হাইজিন, তাহলে এগুলো আর কম ছড়াবে। পাশাপাশি আমাদের যেসব রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে বা এটাকে ঠেকানো যায়, সেই জন্য নিয়মিত ভ্যাকসিন, ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনগুলো নেওয়া উচিত নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য। আবার অন্যান্য রোগের কথা, ডেঙ্গু প্রতিরোধের কথা আগেই বলেছি। একদমই, সাথে এন্টারিক ফিভার, টাইফয়েড বেড়ে যাওয়ার একটি প্রবণতা। আমাদের যে বাইরে খাবারগুলো আমরা খাই সেগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখা কতটুকু জরুরি? টাইফয়েড আমাদের প্রতিরোধ করতে হলে আমাদের সবসময় বিশুদ্ধ খাবার খেতে হবে এবং রাস্তার পাশের যে খাবারগুলো আছে সেগুলোকে কম খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। বিশুদ্ধ, এটা পানিবাহিত তো খাবার, যদি বিশুদ্ধভাবে খাই, পানি ফুটিয়ে খাই, বিশুদ্ধ খাবার গ্রহণ করি, তাহলে টাইফয়েড অনেকভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। নিশ্চয়ই এই জায়গাটা থেকে অবশ্যই প্রত্যেকে সচেতন হবে এবং একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আজকে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আছে এ পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী অবশ্যই পরিকল্পিত জীবনযাপন করুন। যেহেতু সংক্রামক ব্যাধিগুলো প্রতিনিয়ত বাড়ছে, অবশ্যই প্রপারলি মাস্ক পরিধান করুন এবং অবশ্যই সংক্রামক ব্যাধিগুলো থেকে নিজেকে প্রতিরোধ রাখার জন্য প্রত্যেকটি জায়গায় একদম সুনির্দিষ্ট দূরত্ব মেনটেন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV এর সাথেই থাকুন।